বন্ধুরা, শালালোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই। চিকেন নেক কি সত্যি সত্যি ভাগ হয়ে যাবে? বাংলাদেশের যে সকল সামরিক কর্মকর্তারা বলছেন, আম অবসরপ্রাপ্ত, যে বাংলাদেশের শান্তি হবে না যদি না ভারতের আ চিকেন নেক আম টুকরো, টুকরো করা যায়। একটি দেশ আরেকটি দেশের আম বিভিন্ন রাজ্যকে টুকরো করে দেওয়ার কথা বলছে। এটা আ কূটনৈতিকভাবে বা যেকোনোভাবে শিষ্টাচারের কথা বলতেও চিন্তা করেন আমাদের নেইবারিং কান্ট্রি। আমরা কি এরকম বলতে পারি? আর সেটাই যদি হয়, এত কথা আ বাংলাদেশ থেকে বলা হচ্ছে কিন্তু ভারত কেন চুপ আছে? তার অর্থ কি ভারত অসহায় বোধ করছে? উম নাকি ভারত সময় নিচ্ছে? ভারত কূটনৈতিকভাবে এটার জবাব দেবে। কি অপেক্ষা করছে বাংলাদেশের ভাগ্যে? উম এই সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আ আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক আ চন্দন নন্দী। তিনি আমাদের সাথে আজকে কথা বলবেন বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ ও কূটনৈতিকভাবে বাংলাদেশ আ কিভাবে সবকিছু মোকাবেলা করবে, এই সকল কিছু নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী। আম চন্দন নন্দী, আপনাকে শায়লালপা ক্রনিকলস এ স্বাগত জানাই। শেখ হাসিনার আমলে বা তারও বাইরে ভারতের পক্ষ থেকে বলা হতো বারবার যে একটা পিপল টু পিপল ওয়ার্মথ থাকবে, পিপল টু পিপল রিলেশনস থাকবে, আসা যাওয়া থাকবে। তো দ্যাট ওয়াজ দ্য সেন্টার অফ দি রিলেশনশিপ। কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ এলো গত বছর অগস্ট মাসে, যখন অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দিস ইউএস ড্রিভেন রেজিম চেঞ্জ, যেটা আর কি প্লান্ট করলো মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে, সেটার পেছনে একটা গল্প রয়েছে, সেটা নয় পরে সময় করা যেতে পারে। বাট আমরা গোড়ার দিকের থেকেই দেখছিলাম যে নর্থ ইস্টের উপরে যে অ্যাডভার্স কমেন্টস গুলো হয়েছিল আর কি, মাহমুদ ইউনুসের নিজের এবং তার অ্যাডভাইজারি কাউন্সিলের অন্যান্য কলিগস এর তরফ থেকে, আর তাছাড়া যে সো কল্ড স্টুডেন্টস কমিউনিটি ছিল তাদের তরফ থেকে। না, সেটা বেশ কিছুদিন চলেছিল নর্থ ইস্টকে ঘিরে। সেটা এখন কিছুটা আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি। আমরা শুনলাম একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার আজকে আব্দুল্লাহ ইলামান আজমির বক্তব্য, একজন রিটায়ার্ড কর্নেল যে রাওয়ার প্রেসিডেন্ট কর্নেল হক, ওনার বক্তব্য, নানান লেভেলে এটা হয়ে আসছে। না, আমাদের এটা বুঝতে হবে যে এই সাডেন স্পাইক ইন অ্যান্টি ইন্ডিয়া কমেন্টস কেন হচ্ছে। আমরা এটা কিন্তু 2023-এও দেখেছিলাম। 2023-এ একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল, অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন, যেটা হুম, কিন্তু প্রাইমারি শুরু করেছিল বিএনপির লোকজনরা। উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট। আম, তো বিএনপির মধ্যেও অনেক এলিমেন্টস আছে হুইচ আর হু আর অ্যান্টি ইন্ডিয়া, উইচ ইজ ফাইন। আর এটা আহ, আম, সেটাই আমি আসছিলাম আর কি, এটা একটা পার্ট অফ এ মোবিলাইজেশন ক্যাম্পেইন, পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাম্পেইন। এনসিপি পার্টিটা, স্টুডেন্টসরা যেটাকে ফর্ম করলো, সেটা ইউনুসের এখানে এই রেজিম চেঞ্জের পরে এখানে আসাটা, এটা কমপ্লিটলি, আর বাকি ইসলামিস্ট দলগুলো যেগুলো আছে বাংলাদেশে, তাদের লাইফ ব্লাড, আর ওই যে বললাম বিএনপির মধ্যে একটি সেকশন, তাদের লাইফ ব্লাড হচ্ছে মোবিলাইজেশন, লাইফ ব্লাড কিন্তু অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস। ও তো এটাকে কেন্দ্র করেই কিন্তু পলিটিক্যালি মোবিলাইজ করা যায় নিজেদের। আর যখন আর এখন যে এই যে
রিটায়ার্ড আর্মি কর্মকর্তারা যে এই কথাগুলো বলছে, এগুলো কিন্তু ঠিক আপনারা লক্ষ্য করবেন ইলেকশনের আখ্যান দিয়ে বলছে। ইলেকশন হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু ইলেকশনকে ঘিরে যে সারাউন্ড সাউন্ডটা হচ্ছে যে অমুক তারিখে তফসিল ডিক্লেয়ার হবে, অমুক তারিখে এটা হবে, এই জিনিসগুলো আর কি একটা একটা সারাউন্ড সাউন্ড তৈরি করা হচ্ছে ইলেকশন কমিশনকে ইলেকশনকে ঘিরে। তো এটা আমার মনে হয় এখনো অনেকটাই মোবিলাইজেশন পারপাসের জন্য। এবার আসতে হবে আপনার প্রশ্নের আরেকটি পার্ট ছিল যে বাংলাদেশে এই ধরনের অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস কতটা ডিপ, এটাকে কিভাবে মেজার করা যায়। না, মেজার করাটা খুবই ইজি আমার মনে হয়। ওখানে কেউ যদি একটা স্যাম্পল সার্ভে করে, আর তার মাধ্যমে যদি 10,000 লোকের একটা স্যাম্পল সার্ভে হয় অ্যাক্রস বাংলাদেশের 64 জেলাগুলোতে, তাহলে তার উত্তর একটা বেরোতে পারে আর কি, সেটা একটা উপায়। আমি এটা ডিনাই করব না যে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস নেই বাংলাদেশে, আর সেটা খুব সাকসেসফুলি হুইপ আপ করা হয়েছে, কনস্ট্রাক্ট করা হয়েছে এই গত 17 বছর আওয়ামী লীগের রেজিমটাকে কেন্দ্র করেই, যে এরা হচ্ছে ভারতের দালাল, এরা হচ্ছে ভারতের হয়ে কাজ করছে, এরা বাংলাদেশের ইন্টারেস্টটাকে সেকেন্ডারি রেখে কাজ করছে। তো এই জিনিসগুলো কিন্তু একটা অ্যাটমসফিয়ার, একটা ক্লাইমেট তৈরি করেছে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের, বাট সেটার মেজারটা কি আমাদের সেটা জানা নেই। এটা ক্লেম করা হয় যে 70 থেকে 80% লোক বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া। আমার তো মনে হয় এই যে একটা খুব সূক্ষ্ম জিনিস আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু দুটো ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ওয়ান ইজ দ্য স্টেট অ্যান্ড দি আদার ইজ দ্য নেশন। আমি এগুলো নিয়ে আগে গবেষণা করেছি, আগে এগুলো নিয়ে লিখেছি যে কিভাবে দ্য পলিটিক্যাল ক্লাস ইজ কাট অফ ফ্রম দ্য নেশন। নেশন। তো নেশনটা হচ্ছে দ্য পিপল আর কি, যারা এই যে পলিটিক্যাল কমিউনিটি যেটাকে আমরা বলি আর কি। তো আর সেই এক একটা করে ন্যারেটিভ তৈরি হয়, আর এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কিন্তু তৈরি করার একটা অবজেক্টিভ আছে, এটা একটা ন্যারেটিভ বিল্ড করার জন্য হচ্ছে। হ্যাঁ, আমি বিএনপির মধ্যে দেখেছি এটা ছিল। আমি অ্যাজ এ মানে 2023-এর পরে আই হ্যাভ লস্ট ফ্রেন্ডস ইন দ্য বিএনপি। তারা আর কি সত্যি ভাবতে শুরু করে যে মানে এই লোকটা কে, আমাকে নিয়েই তো অনেক জল্পনা কল্পনা হয়। একসময় বলা হয় রয়ের এজেন্ট, একসময় বলা হয় সিআইএর এজেন্ট, একসময় মানে বাংলাদেশ ইজ নিড টু আপনাকে মেক নিয়ে আপ তো দ্য। কথা হয় এরকম, রয়ের হ্যাঁ, এজেন্ট। রাইট, রাইট। তো ইয়ারেন্স। বাংলাদেশের লোকজনদের না, দে হ্যাভ টু মেক আপ দেয়ার মাইন্ডস আর কি। হ্যাঁ, বাট হ্যাঁ, একদিক দিয়ে সাকসেসফুল হয়তো এটা এটা এইভাবে বলছি যে এখনো ফিগার আউট করতে পারেনি, তার মানে ভালোই হয়েছে। বাট যাকে, সেটা পরের কথা। আরেক জিনিস মানে যেটা যেটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে হচ্ছে যে বাংলাদেশের মানুষকে কিন্তু কোনো পলিটিক্যাল বা ইলেকটোরাল মেট্রিক্সের মধ্যে আনা হয় না। হুম, আমরা মানে অনেক গুলো পলিটিক্যাল মুভমেন্টস দেখেছি, এখানে পলিটিক্যাল এলিটসরা ঠিকই ন্যারেটিভটা বিল্ড করে, কিন্তু নেশন কি আদৌ এটা বিলিভ করে, এই একই জিনিস কিন্তু আমাদের টেস্ট করতে হবে ইন দ্য কনটেক্সট অফ দিস সো কল্ড অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস বা ফিলিংস। এটার মধ্যে কোনো দৌড়ায় নেই যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস নেই, থাকতেই পারে, বাট সেটার মাত্রাটা কি, এটা মেজারটা কি, সেটা আমাদের কিন্তু এই মেট্রিক্স এর মাধ্যমেই দেখতে হবে বা যাচাই করতে হবে। আমরা দেখেছি যে যেই কথাগুলো ব্রিগেডিয়ার আজমি বলেছে বা কর্নেল হাক বলেছে বা অন্যান্য লোকজনরা বলেছে, তারা একটা অবজেক্টিভ ফুলফিল করার জন্য বলেছে। আর আমরা সাইড বাই সাইড প্যারালালি এটাও দেখবো, তাহলে আমাদের কি তাহলে একটা কাউন্টার প্রশ্ন তৈরি করতে হয় বা বলতে হয় যে একদিকে যেরকম অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস আছে, যদি আমরা বলি আর কি, যারা ক্লেম করছে রাজনীতিবিদরা কিছু কিছু আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তাহলে কি দের ইজ অলসো প্রো পাকিস্তান এলিমেন্ট ইন বাংলাদেশ সোসাইটি?
সেটা সেটা হচ্ছে কাউন্টার প্রশ্ন আর কি। সেটা কি আহ, 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 সেটা কবে হলো? সেটা কি সব সময় ছিল? যেরকম ক্লেম করা হয় যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টও ছিল, তাহলে কি একটা প্রো পাকিস্তান সেন্টিমেন্ট সব সময় ছিল? সেটারই কি প্রতিফলন আমরা দেখছি অগস্ট 5, 2024 পর থেকে, বা জানুয়ারি থেকে, জবের থেকে বাংলাদেশে পাকিস্তানি জেনারেলসদের আসা যাওয়া, পাকিস্তানি নেভাল অফিসার্সদের আসা যাওয়া অলমোস্ট ডেলি প্যাসেঞ্জারির মতন হয়ে গেছে। ডেইলি আমরা প্যাসেঞ্জার কলকাতায় মনে হয় যেন কলকাতায় এগুলো বলি ডেলি প্যাসেঞ্জারি করে যারা আর কি, হ্যাঁ, আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া লেগে আছে মনে বাংলাদেশের হচ্ছে তরফ একই থেকে। দেশের লোক। হ্যাঁ, মানে সেই বাট তো আমরা কি তাহলে এখন বলতে পারবো যে শুধু এই যে প্রো পাকিস্তান যে সেন্টিমেন্টটা, আমরা কি তাহলে এটাকে ধরে নেব, না এটা কি রিয়ালিটি যে একটা প্রো পাকিস্তান সেন্টিমেন্টও প্রিভেল করছে বাংলাদেশে? আর সেই প্রো পাকিস্তান সেন্টিমেন্টটা কি আরো বেশি ডিপলি প্রিভেল করছে আর্মড ফোর্সেস এর মধ্যে? সেটা যদি হয়, তাহলে তাহলে উই হ্যাভ রিচড এ পয়েন্ট where India-Bangladesh relationship needs to be seen in a completely different light. তাহলে কিন্তু ওই জিনিসটা যেটা আগে প্রিভেল করতো, আমরা বলতাম ফ্রেন্ডলি, তাহলে কি একটা অ্যাডভার্সারির জায়গায় চলে আসছে বাংলাদেশ? আর বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কি ইন্ডিয়া একটা অ্যাডভার্সারির জায়গায় চলে আসছে? আর আমার মনে হয় এগুলোর পিছনে ইন্ধন যোগাবার মতন অনেক শক্তি আছে। আর সেটা আমাদের, লেটস নট বি puerile or childish about this. We all know who are behind this. তো সেই জিনিসটা কতখানি টলারেট করবে ইন্ডিয়া? আমরা এটা দেখেছি যে ইদানিং আম, উম, গত মাসে আর কি খলিলুর রহমান, যে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি সেটা দিল্লিতে আমি পড়ছিলাম। উনি দিল্লিতে এসেছিলেন না। তারপরে আমরা দেখেছি যে দোহাতে মিটিং হয়েছে, যেটার মিডিয়েশন করিয়েছিলেন কাতারের ফর্মার ইন্টেলিজেন্স চিফ আর এখন হেড অফ দি আমিরি দিওয়ান, মিস্টার খোলেফি। তো এই জিনিসগুলো আর কি, ঘটনাগুলো যখন আপনার ঘটছে। নর্থ ইস্টে এসেছিল এবং ভারতেরও একজন রিপ্রেজেন্টেটিভ, একজন কূটনীতিবিদ বোধহয় ওখানে ছিলেন, এরকমই কিছু, কারেক্ট, না? রাইট। কারেক্ট, কারেক্ট। তো এখন এটা একটা জায়গায় এসছে যেখানে আমাদের দেখতে হবে যে এই যে প্রিভেলিং যে পলিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশে, সেটার সঙ্গে আমাদের কিন্তু জিওপলিটিক্সটাকে আইসোলেট করা দেখা যায় না। আর আমাদের দেখতে হবে যেই জিনিসটা আমরা দেখেছিলাম 2024 অগস্টের অবধি, তখন কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ইন পাওয়ার, and this is the same Biden administration that was responsible for the regime change in Bangladesh. এটা এটা কিন্তু একটা, this is an established fact. আর বাংলাদেশের লোককে এটা আরো ডিপলি বুঝতে হবে, আর এটার বেসিসে অনেক কিছু জিনিস চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, ডিসাইড করতে হবে। তো সেই রেজিম চেঞ্জের জায়গাটা এগিয়েছে, কিন্তু একটা সার্টেন পয়েন্ট ইন টাইম মানে পৃথিবীতে যে জিওপলিটিক্সটা ঘটছে আর কি, এই এরিয়াটাকে নিয়ে, এই সাউথ এশিয়াকে নিয়ে বা ইন্ডো প্যাসিফিককে নিয়ে, সেখানেও কিন্তু অনেক ধরনের চেঞ্জেস এসছে অ্যাজ এ রেজাল্ট অফ ট্রাম্পস অ্যাডমিনিস্ট্রেশন নাও বিং ইন পাওয়ার। হ্যাঁ, ইয়েস। জানুয়ারি 25 তারিখ থেকে ট্রাম্প হ্যাজ বিন ইন পাওয়ার আর কি। তো সেই এই চেঞ্জেস গুলো হতে কিন্তু সময় লেগেছে। আপনারা আরেকটা জিনিস নোটিস করবেন যে বাংলাদেশে কিন্তু আহ, 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 আগে যে অ্যাম্বাসেডর ছিলেন মিস্টার পিটার হাস, উনি জুলাই 23 তারিখ 2024 কিন্তু উনি ঢাকা ছেড়ে চলে গিয়েছিলেন। তারপরে উনি একটা কাভার জবের মধ্যে দিয়ে একটা গ্যাস কোম্পানির ডাইরেক্টর হয়ে উনি বাংলাদেশে অন্তত 7-8 বার আসা যাওয়া করেছেন, রাইট? তো হোয়াট ইজ অল দিস? সেটা হচ্ছে যে এই যে ডিপ স্টেটের যে এক্সটেনশন আর কি, সেই কাজটা কিন্তু দীর্ঘদিন চলেছে। আর আমরা যেটা এখন দেখছি, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে শিফট হচ্ছে বিকজ অফ দিস জিওপলিটিক্যাল রিয়ালিটি, যেটা আমার আমার একটা। আমি জানতে চেয়েছিলাম যে
এই যে এত কিছু হচ্ছে, কারণ আমি আপনাকে একটার পর একটা এই রিলেটেটিভ বিষয়ে জানার চেষ্টা করব। ভারত কি মানে আহ, সবাই যেটা বলছি, মানে বাংলাদেশের মানুষ যেটা বলছে যে ভারত কি আসলে একটু কোণঠাসা অবস্থার মধ্যে আছে, নাকি ভারত সময় নিচ্ছে, নাকি ভারত অসহায়ত্বটা প্রকাশ পাচ্ছে? ভারত মনে হয় কিছুই বলছে না, এত কিছু আমাদের একদম আমাদের ডাইরেক্ট মন- ইনস্টিগেট করা হচ্ছে। আই আই আন্ডারস্ট্যান্ড। আমাদের একটা জিনিস বুঝতে হবে, এটা আগেন, দিস ইজ পার্ট অফ এ ভেরি কমপ্লেক্স লেয়ার, লেয়ার। অর এ ভেরি লেয়ার্ড কমপ্লেক্স একটা জিওপলিটিক্যাল খেলা আর কি, যার মধ্যে হ্যাঁ, এই সিচুয়েশন, এই ঘটনাগুলো ঘটেছে। রেজিম চেঞ্জটা কিন্তু ডিড নট হ্যাপেন ইন এ ভ্যাকিউম। রেজিম চেঞ্জের জন্য একটা কারণ আছে, রেজিম চেঞ্জের কিছু অবজেক্টিভস আছে। আচ্ছা। যে বিগ যে বিগ প্লেয়াররা ইনভলভ হুম। থাকে, তাদের কিছু কিছু জিওপলিটিক্যাল অবজেক্টিভস থাকে। তার জন্য ওরা যে লোকাল রিজিওনাল পাওয়ার তাকে হাতে নেয়। হুম। আর তারপরে সেই অবজেক্টিভস গুলো অ্যাচিভ করা অবধি সেই রিলেশনশিপটা কিন্তু ভালোই চলে। তো আমার ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়েছে। আপনারা লক্ষ্য করবেন, and this has to be carefully observed, carefully studied, যে ইন্ডিয়া কিন্তু এই জায়গাটায় আহ, একটা সার্টেন জিওপলিটিক্যাল বা রিজিওনাল পলিটিক্স একটা আধিপত্য তো ছিলই। আহ, তারা কি আমরা কি এটা এখন বিশ্বাস করব যে বাংলাদেশে যা ঘটেছিল গত বছর সেটা ইন্ডিয়ান নলেজে ছিল না? নিশ্চয়ই ছিল। তো তো হোয়াট ওয়াজ দ্যাট? তাহলে সেটা যদি ট্রু হয়, হোয়াট ইজ ডিফারেন্ট নাও? তাহলে আমরা সাডেনলি কেন দেখছি যে ইন্ডিয়া হ্যাজ বিগান টু স্পিক আপ, or India has begun to act in certain ways that have a deep relationship with its geopolitical objectives? তো সেই জিওপলিটিক্যাল অবজেক্টিভটা কি শেখ হাসিনার সরে যাওয়ার জন্য অ্যাচিভ হতে পারবে বা হতে পারবে না? বা ইজ দেয়ার এ চেঞ্জ অফ পলিসি অ্যাজ ফার অ্যাজ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ কনসার্নড? তো এটা কমপ্লেক্স। বাংলাদেশের মানুষদের হয়তো বুঝতে সময় লাগছে, বাট লেট দিস বি ভেরি ক্লিয়ার যে এই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের রেজিম চেঞ্জের যে অবজেক্টিভস গুলো, সেটা কিন্তু নানান স্ট্র্যাটেজিক ভাবে অ্যাচিভ করার চেষ্টা হয়েছে। হাউএভার সেটা পার্টলি অ্যাচিভ করার জন্য কিছু কিছু অবজেক্টিভস অ্যাচিভ হয়েছে, কিন্তু বাই অ্যান্ড লার্জ হয়নি। থ্যাঙ্কফুলি হাউএভার আমি বলবো যে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখন, যেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছে হাঁটতে হয়েছে। সেই পিছে হাঁটার পেছনে নানান কারণ আছে। অবভিয়াসলি প্রাইমারিলি এই যে টেনশন গুলো চলছে, এই যে কম ট্রেড নিয়ে যে টেনশন গুলো চলছে ভারতের সঙ্গে, তার আমাদের সঙ্গে যে ট্রেড ডিলটা হওয়ার কথা সেটা এখন অব্দি হয়নি। ইতিমধ্যে রাশিয়া এসে জুড়ে বসলো আমাদের, পুতিন এসে আসলেন। এগুলো কিন্তু এক ধরনের চাপ আর কাউন্টার চাপ অ্যাপ্লাই করার মতন, ডিপ্লোম্যাটিক লেভেলে আমরা যদি বলি। তো এই জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে যে এই টানাপোড়েনের মধ্যেই কিন্তু একটা রাস্তা বেরোবে। আর বাংলাদেশে যেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানে না বা জানবার তাদের কৌতূহল আছে, যে আমি বললাম যে উইথড্র করার চেষ্টা করছে। এটা আগামী দিনগুলোতে আরো স্পষ্ট হবে এবং ক্লিয়ার হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রর যে মায়ানমারে যে অবজেক্টিভস গুলো ছিল, সেটা কিন্তু আপাতত স্থগিত হয়েছে। এটা কেন হলো আপনারা জিজ্ঞেস করতেই পারেন, বা দর্শকরা জিজ্ঞেস করতে পারে। করতাম। সেটা হলো বিকজ অফ দি মিটিং বিটুইন ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ। আর শি জিনপিং। এটা বুসান বলে একটি জায়গা আছে সাউথ কোরিয়াতে, ওখানে ওদের মিটিং হয়েছিল। তারপরে কিন্তু ওদের মধ্যে এটা এক ধরনের আইস ব্রেকার ছিল। তার হুম হুম। পেছনে ছিল হচ্ছে যে ইন্টেন্স ট্রেড ওয়ার, ট্যারিফ ওয়ার যেটাকে আমরা বলি। ক্যারিফোর। তো সেটাকে একটা জায়গায় সেম মাইন্ডস came together to sort of get to take the situation under control, bring the situation under control. আর তাতে আমরা দেখলাম যে ট্যারিফ গুলোকে সিগনিফিকেন্টলি লো ডাউন করলো করা ইউনাইটেড হয়েছে, স্টেটস। হ্যাঁ।
রাইট। তো তারপরে ফলো আপ মিটিংও হয়েছে। আমরা জানি যে নভেম্বরের 3rd উইকে 23 তারিখে আমার যত টেলিফোনে কথাবার্তা বলেছেন শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প। আর ইনভিটেশন গেছে শি জিনপিং এর কাছে, বা শি জিনপিং ইনভাইট করেছেন ডোনাল্ড ট্রাম্পকে চায়না ভিজিটের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এক ধরনের টেম্পোরারি ট্রুস হয়েছে। তো তার একটা জিওপলিটিক্যাল রিয়াকশন হবে। তো চায়নার যে মিয়ানমারে যে ধরনের আধিপত্য ছিল, মিয়ানমার হুন্টা কিন্তু ইতিমধ্যে গত 2.5 মাস ধরে ট্রিমেন্ডাস মিলিটারি ক্যাম্পেইন করে অনেকগুলো জায়গা ফেরত পেয়েছে, স্পেশালি আরাকান আর্মিকে অ্যাটাক করে। আরাকান আর্মির ওপরেও কিন্তু একটা চাপ সৃষ্টি করা হয়েছিল, আর সেই জন্যই কিন্তু মিস্টার খলিলুর রহমান ছিলেন তার পেছনে। আরসা আর আরএসও কে আর্ম করে রাখাইন স্টেটে ঢুকিয়ে আরাকান আর্মির ওপরে চাপ সৃষ্টি করা। না, আপনি দেখবেন যে গত কয়েকদিন ধরা কিন্তু আমরা আর কোনো রিপোর্টস পাচ্ছি না যে আরসা আর আরএসও লোকজনরা রাখাইনে ঢুকে আরাকান আর্মিকে আক্রমণ করছে। হুম। তো এগুলো দিজ আর অল রিফ্লেকশনস অফ দ্যাট চেঞ্জ আর কি। হ্যাঁ। তো এখানে বিকজ চায়না আর ইউএস এর মধ্যে একটা ট্রুস হয়েছে, সেজন্যই আমরা কিন্তু এইখানে এক ধরনের আবার ওই পেছনে ফিরে যাওয়ার মতন রাজনীতিগুলোও কিন্তু রিফ্লেক্টেড হবে বাংলাদেশে, আর সেটাই কিন্তু ঘটতে চলেছে আগামী দিনগুলোতে। কিন্তু দাদা, এই যে মানে আপনি আহ, মনে হয় বুঝতে পারছি, কিন্তু আমি সাধারণ মানুষ, যেটা আপনি বললেন যে সরকার এবং সাধারণ মানুষের মধ্যে যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের যে কৌতূহল, কোয়েশ্চেন, বা সাধারণ মধ্যবিত্তের কথা বলছি আমি, নিম্নবিত্তদের তো এগুলোতে এত ইয়ে নেই। তারা কিন্তু এই যে দেখেন এখন যেটা হলো যে লালমনিরহাটে বিমান ঘাঁটিতে ভারতের চিকেন নেক, এবং তার আগে তার মাঝখানে আবার দেখেন মাত্র 20 কিলোমিটার দূরে ভারতের, হ্যাঁ, চিকেন নেক থেকে যে লালমনিরহাটের যেখানে সামরিক বিবেচনা করা হচ্ছে, ওখানে সমস্ত হ্যাঙ্গার ট্যাঙ্গার সবকিছু ওখানে রেডি করা হচ্ছে। তো এটা সাথে সাথে আবার যে এই যে গোলাম আজমের ছেলে আহ, বললেন যে চিকেন নেককে টুকরা না করলে, তারা সভা করলেন এটা নিয়ে। তারপরে আমাদের রিটায়ার্ড একজন আর্মি অফিসার, যিনি আমাদের রিটায়ার্ড আর্মি যে সংসদ সেটা সভাপতি, উনিও বললেন যে টুকরা না করলে আম, আসলে বাংলাদেশের শান্তি হবে না যদি চিকেন নেককে টুকরা না করা হয়। হ্যাঁ, এবং এই কথাটা কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই, ডক্টর ইউনূস যখন মানে ক্ষমতাটা নিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তার যে 2-3টা সিগনিফিকেন্ট বক্তব্য ছিল, তার মধ্যে একটা ছিল আমাদেরও কিন্তু চিকেন নেক আছে পাশে, আমাদেরও কিন্তু ভারত যদি কিছু বেগরবাই করে, আমাদেরও কিন্তু অনেক কিছু হাতে অস্ত্র আছে চিকেনের কাছে, এরকম এক ধরনের একটা বক্তব্য উনি দিয়েছিলেন। মনে হচ্ছে কি একটার পর একটা ওনারা যেটা বলেছেন, ওই যে উনি মিটিকুলাসলি ওই দিকেই বোধহয় আগাচ্ছে, কিন্তু সেই তুলনায় ভারত একদম চুপচাপ। সেই জন্য এই প্রশ্নটা ভীষণভাবে আমরা শুনি যে আমার ভারত কি আমার মনে হয় দুর্বল? চুপচাপ থাকার কারণটা ইজ নট দুর্বল। চুপচাপ কোনোদিনও দুর্বলতার কারণ না। কারণ না। আমি হ্যাঁ, এখানে নীরব থাকার কারণটা এটাই যে আমাদের কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে জেনারেলি স্পিকিং একটা ওয়ার্ম রিলেশনশিপ আছে। দীর্ঘদিন, বাংলাদেশের মানুষরা দীর্ঘদিন, হ্যাঁ। আমাদের দেশে আসে। ভারত হচ্ছে একটা বড় রাজ্য, একটা বড় স্টেট। হ্যাঁ। হুম। এটা কিন্তু ভারতের ক্ষেত্রে শোভা দেয় না যে তারা বাংলাদেশকে থ্রেট করবে। হুম। না, এটা তো অবভিয়াসলি নট। একদমই দেয় না। আর এটা আমার মনে হয় কোনোভাবে ডিপ্লোম্যাটিক্যালি বলেন বা আদারওয়াইজ ভালো রিফ্লেক্ট করে না কিছু। আমার মনে হয় এই কারণেই কিন্তু ভারত চুপচাপ আছে, যে আমরা এটাকে চেষ্টা করব যতটুকু পারি ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করব, সিকিউরিটি অফিসিয়ালসদের লেভেলে হ্যান্ডেল করব, থ্রু নেগোসিয়েশনস অ্যান্ড থ্রু আদার ফর্মস অফ আদার মিনস। সেই জন্যই কিন্তু আমরা দেখেছি যে নভেম্বর 12 থেকে নভেম্বর 17 অবধি, কিন্তু নভেম্বর 14 থেকে নভেম্বর 17 অবধি কিন্তু একটি মিলিটারি ইন্টেলিজেন্সের টিম গিয়েছিল। ওরা নিশ্চয়ই বাংলাদেশে কাচ্চি বিরিয়ানি খেতে যায়নি। না। হুম। ওরা কাজ করতে গিয়েছিল, আর কিছু জিনিসপত্র ধরিয়ে দিয়ে আসা হয়েছিল
যে কোথায় কোথায় কি কি ধরনের সেন্সিটিভ পয়েন্টস আছে হ্যাঁ, নেটওয়ার্ক সেগুলোকে জানে। ডোজিয়ার, হ্যাঁ আমি ওটা রাইট, বলতাম, আপনি বলেন একটু এটা নিয়ে। রাইট। তো ওই জায়গাগুলো কিন্তু হয়তো এগুলোর সংখ্যা আরো বেশি। আমরা ওই সময় শুনেছিলাম 12টি জায়গার নাম বলা হয়েছিল। 16টি না দাদা? 12টির 12টি। জায়গা বলা হয়েছে। তারপরে নানান ফিগার্স বেরিয়েছে। অবভিয়াসলি আমরা কেউই এই ডজিয়ার গুলো দেখিনি, হ্যাঁ, কিন্তু কিছুটা সোর্স বেসড ইনফরমেশন অবশ্যই আছে আর কি। হ্যাঁ, খলিল সাহেব দিল্লিতে এলেন। খলিল সাহেবের সঙ্গে নানান ডিসকাশন হয়েছে, ইনক্লুডিং ইনক্লুসিভ ইলেকশনের কথাবার্তা হয়েছে, কিন্তু তার সঙ্গে ভারতের যে কনসার্নস গুলো আছে জি। সেই জিনিসগুলোও কিন্তু ট্রান্সমিট করা হয়েছে। হুম। তারপরে এই যে পাকিস্তানের যে একটা রিনিউড এফর্ট টু বিল্ড a military relationship with বাংলাদেশ, সেই জিনিসটাও কিন্তু ভারতের নজরে আছে। সেই তার মানে এই না যে আহ, আহ, সেটার ডিপ্লোম্যাসি সঙ্গে কিন্তু কখন কোনটা বলতে হবে বা কখন কোন বলাটার সঙ্গে কি কর্ম করতে হবে, সেটার কিন্তু একটা সময় আছে। হুম। তাহলে দাদা তো আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখন যেমন দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে পাকিস্তান নিয়ে, আমি জেনারেল বাংলাদেশের মানুষের কথা বলছি, ফর এক্সাম্পল সাধারণ মানুষ যারা, পাকিস্তান যেহেতু আমাদের সাথে 1971, পাকিস্তানিদের সাথে আমাদের একটা ভালো একটা না মানে, আমরা আসলে পাকিস্তানিদের নিয়ে আমাদের যে একটা বিদ্বেষ বিরূপ, এটা খুব ভ্যালিড রিজনই আছে। আমরা অনেক, আমাদের 30 লাখ শহীদ, আপনি জানেন যে আমাদের সিরিয়াল যে একটা ইতিহাস আছে, যেই আমরা রাষ্ট্রটা পেলাম, যে স্বাধীনতাটা হলো, তো পাকিস্তানিদের সাথে আমাদের ওইভাবে যায় না, এবং এটাই চলমান ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোনো সরকারে এতটা প্রকট দেখা যায়নি। মনে হচ্ছে যেন পাকিস্তান, চীন, এর মধ্যে তুরস্ককে দেখা যাচ্ছে যে একটা তাদের মধ্যে একটা সামরিক একটা একটা ত্রিভুজ, একটা কূটনৈতিক সম্পর্ক বিল্ড আপ হচ্ছে। সেইখানে কি ভারত তাদের বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক, বর্তমান যে সরকার আছে সেই সরকারের সাথে কি কূটনৈতিক সম্পর্ক বিল্ড আপ করতে চাচ্ছে না, বা বিল্ড আপ করতে পারছে না, বা ব্যর্থ হচ্ছে, বা পিছিয়ে যাচ্ছে? আবার দেখছি খলিলুর রহমান যে অজিত ডোভালের সাথে মিটিংও করছে, মিটিং করে এসে আবার একটা ডিফারেন্ট চিত্র দেখতে পাচ্ছি। ওনাদের কথা এবং অ্যাকশন কমপ্লিটলি ডিফারেন্ট। সো এই রাইট। কূটনৈতিক তো রিলেশনটার নিশ্চয়, কি অবস্থা? তো আমার মনে হয় যে প্রত্যেকটা এই ধরনের এনগেজমেন্টের সঙ্গে শুধু তো ও, 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 বলা না যে বা দেখানো না যে দেখেন এই জিনিসগুলো আপনারা করতেছেন আর কি। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু তার সঙ্গে নিশ্চয়ই একটা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ। জি। যে আমরা কিন্তু ওই যে বললাম, আমি একটা শব্দ ইউজ করেছিলাম একটু আগে, কতদিন অবধি ইন্ডিয়া এটা টলারেট করবে। জি। হুম। তার সঙ্গে ইমপ্লাইড হচ্ছে একটা সময়, টাইমের একটা এলিমেন্ট কিন্তু ইমপ্লাইড আছে এটাতে। সেটা আমরা কেউই জানি না হয়তো যে কোনো ধরনের সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা। আর এটাও দেখতে হবে যে খলিলুর রহমান সাহেব এক্স্যাক্টলি কতটুকু কনভিন্স করতে পারছেন বাংলাদেশে যারা আহ, এইমাত্র এই মুহূর্তে যারা পলিটিক্যাল ইয়েতে আছে, কন্ট্রোলে আছে। আমাদের এটাও দেখতে হবে যে বাংলাদেশের আর্মির মধ্যে কি ধরনের এলিমেন্ট আছে উইচ আর প্রো পাকিস্তান। আহ, উম, তিনটে ভাগ আছে কিন্তু বাংলাদেশ আর্মির মধ্যে, and একটা ভাগ কিন্তু প্রো পাকিস্তান ভাগ আছে, এর মধ্যে কোনো সন্দেহ থাকা উচিত না মানুষের। না, আর অবশ্যই। আর কিন্তু এটা সেখানে এটা এটা করা হচ্ছে কিন্তু এটার রোলটা এই রোলটা প্লে করছে কিন্তু আর্মড ফোর্সেস ডিভিশন। আর্মড ফোর্সেস ডিভিশন বাংলাদেশের মানুষকে খেয়াল রাখতে হবে। সেটা কিন্তু প্রাইম মিনিস্টার্স অফিস, মানে এই মুহূর্তে চিফ অ্যাডভাইজার অফিসের আন্ডারে আসে আর কি। তো আর্ম ফোর্সেস ডিভিশনের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার হুম হুম। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, ওনার প্রত্যেকটা অর্ডার যেগুলো পাকিস্তানের সঙ্গে মানে যাওয়া আসার ব্যাপারগুলো থাকে, এগুলো কিন্তু আর্মড ফোর্সেস ডিভিশন থেকে অরিজিনেট করছে।
এখানে আমাদের সেজন্য দেখতে হবে যে ইসলামিস্ট এলিমেন্ট উইদিন দি পাকিস্তান আর্মি সেটা এখন হয়তো একটা স্ট্রং জায়গায় আছে না। এটা একটা পিরিয়ডিক হয়তো এপিসোডিক একটা ইয়ে হতে পারে যে তারা এখন স্ট্রং পজিশনে আছে, আগামী দিনে হয়তো নাও থাকতে পারে ফর ভেরিয়াস রিজনস। তো সেটা আমাদের প্রশ্ন হয়তো লোকেরা করতে পারে, তাহলে এই জায়গাটায় এলো কেন? এই জায়গাটায় এলো কেন কিনা তার পেছনে পলিটিক্যাল ক্লিয়ারেন্স আছে, তারপর পিছনে পলিটিক্যাল ইন্ধন যোগানো হচ্ছে আর কি। ওইভাবেই কিন্তু কাজটাকে করবার চেষ্টা হচ্ছে। এখন তাদের ডিজাইনস কি কি হতে পারে, সেই ডিজাইনস গুলো কি নর্থ ইস্টকে ঘিরে হবে বা পশ্চিমবঙ্গকে ঘিরে হবে, সেটা হয়তো সময় বলবে, এবং তার রেসপন্স কি হবে সেটাও হয়তো সময় পরে বলবে। আহ কোনো দেশই চায় না, ভারত সার্টেনলি আশা করি আর কি চায় না যে কোনো হস্টিলিটিজ এর মধ্যে যায় এই সম্পর্কটা, কেন কিনা একটা ইতিহাস আছে। ইতিহাস আছে, হ্যাঁ। ভারত বাংলাদেশের মানুষকে কি বলবে যদি আমরা কোনো ধরনের অ্যাকশন নেই আর কি, সেটাকে তো ইমিডিয়েটলি একটা পলিটিক্যাল স্পিন দেওয়া হবে আর কি। এই দেখো আমরা বলছিলাম যেটা যেটা ভারত করতে চায়, বাংলাদেশকে টুকরো টুকরো করতে চায়, সেজন্যই তো আমরা এই জিনিসগুলোকে নিয়ে আপনাদের কাছে বলবার জন্য মানে বলেছি আর কি। এই ধরনের আর্গুমেন্টস প্রেজেন্ট করবে। তো সেখানে আমার মনে হয় ভারত যে কাজটা করছে এটাকে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করা, আর কিছুটা হয়তো পলিটিক্যালি হ্যান্ডেল করা, আমার মনে হয় ওটাই এই মুহূর্তে বেস্ট উপায় হবে। কেন কিনা দেখবেন যে বাংলাদেশ আর ভারতের মধ্যে কিন্তু একটা মিলিটারি অ্যাসিমেট্রি আছে, এটা অবভিয়াস। বাংলাদেশের সেই ক্ষমতা নেই মিলিটারিলি এই ধরনের কিছু করার, না। বাট বাংলাদেশের পেছনে নিশ্চয়ই একটা শক্তি আছে যেটাকে আমরা অনেক সময় বলছি পাকিস্তান এবং টার্কি, মেবি টু অ্যান এক্সটেন্ট চায়না, বাট চায়না এই মুহূর্তে যা আমরা কিছুটা অ্যানালাইজ করে বুঝতে পারছি ব্যাকফুটে আছে আর কি। হ্যাঁ, তো সেখানে চায়নার প্রক্সি ইন ওয়ে ইজ পাকিস্তান, আর পাকিস্তান আর টার্কি কিন্তু এখানে দের অ্যাক্টিং ইন ট্যান্ডম। তো সেই চেষ্টাটা ওদের আছে। এখন বাংলাদেশ আর্মি বা বাংলাদেশের আর্মড ফোর্সেসরা এই মুহূর্তে হয়তো তাদের জন্য তারা একটা মানে বেশ একটা অ্যাকুইজিশন হচ্ছে মিলিটারি হার্ডওয়্যার, আমরা একটা নতুন ধরনের ফিউচার দেখতে পাচ্ছি নিজেদেরকে নিয়ে, এই ধরনের একটা সেন্টিমেন্ট নিশ্চয়ই প্রিভেল করছে। আর তার সঙ্গে পলিটিক্যাল ব্যাকআপটা আছে, পলিটিক্যাল সাপোর্টটা আছে, কিন্তু সেটা কতদিন থাকবে এই জিওপলিটিক্যাল রিয়ালিটিস গুলো যখন আরো স্ট্রংলি হিট স্ট্রং করবে হবে। বাংলাদেশে, তখন এই ধরনের যে সেন্টিমেন্টস গুলো সেগুলো কতটা স্ট্রং থাকবে বা উইকেন হবে সেটা আগামী দিনগুলো বলবে আর কি আমাদের। আম, আর সেই জন্য ইলেকশনটা একটা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা আর কি। ফেব্রুয়ারি মাসের ইলেকশন আদৌ হবে কি হবে না সেগুলো নিয়ে নানান প্রশ্ন আছে। আমি এই আহ এই বিষয়ে একটা বিষয় জানতে চাই দাদা। ইলেকশনের প্রসঙ্গটাতে আমি আসতাম, তার আগে যে কথাটা আমি বলতে চাই, কারণ দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে সবাই মিলে আমাদের দেশের অবস্থাটা এমন হয়েছে এখন আমরা যেটা বুঝতে পারছি, যারা একটু এই বিষয়গুলোকে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করি তারা বুঝতে পারছি মনে হচ্ছে যেন আমাদের নীতি নির্ধারণ বলেন, আমাদের নির্বাচন হবে কিনা, আমাদের জীবন কিভাবে চলবে, আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, আমাদের সরকার কে হবে, এটা মনে হয় অন্য কোনো জায়গা থেকে এটা পরিচালিত হচ্ছে, এরকম একটা মনে হচ্ছে যে আমাদের কোনো কিছুই আমাদের হাতে নেই, এরকম মনে হচ্ছে। এই অবস্থাতে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত বড় বড় অর্গানাইজেশন বলেন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারপরে কমনওয়েলথ, সবাই বলছে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। ইনক্লুসিভ নির্বাচন বলতে আমরা 40% ভোটও যদি আমরা আওয়ামী লীগের ধরি তাহলে তো একটা বিশাল ভোট ব্যাংক সেখানে। যদিও নতুন কোনো সেন্সাস নাই আমি বলতে পারবো না, তো 40% এটা আমরা জরিপ করেও দেখা এস্টিমেট, যাচ্ছে না, হ্যাঁ এস্টিমেট। এস্টিমেটেড। হ্যাঁ, সো এই অবস্থাতে আওয়ামী লীগ ব্যান হয়ে আছে। আপনি খালেদা জিয়া, তারেক রহমান দেশে আসতে পারবেন কিনা
এখন তো বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার সময় বলা হতো যে শেখ হাসিনা কারণে তারেক রহমান দেশে যেতে পারছেন না, কারণ উনি জেলে জেলে পুরবেন, এই হবে ওই হবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে আসলে এটা শেখ হাসিনা নন, অন্য কোনো কারণ আছে যার জন্য তারেক রহমান দেশে যেতে পারছেন না। খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দুইটা বড় রাজনৈতিক দল, এদিকে আবার তারেক রহমান ভোটার কিনা সেটাও মানুষ জানে না, কিন্তু উনি নমিনেশনও কিনেছেন, নির্বাচন হবে কিনা সেটার কোনো ঠিক নেই। এই অবস্থাতে আসলে কি মনে হয় যে বাংলাদেশে যে এই যে বলে যে ইউনুসের আগে, অনেক আগে একটা কথা ছিল যে -2 ফর্মুলা বা বিরাজনীতিকরণের একটা চিন্তা এগোচ্ছে, বা তাদের মতো ইসলামিক ধারায় বাংলাদেশকে পরিচালিত করার জন্য ইসলামিক দলগুলোকে সামনে এগিয়ে দেওয়া হচ্ছে, নতুন পার্টি তৈরি করা হলো এনসিপি। আজকে আবার দেখলাম চারটা এনসিপি সহ গণ অধিকার পরিষদ, এবি পার্টি মিলে চারটা পার্টি অ্যালায়েন্সেস হলো। এই অবস্থাতে আপনি একজন মানে ভারতীয় হিসেবে আপনার কি মনে হয় যে এই নির্বাচনটা তো খুবই জরুরি, বাট অ্যাট দ্য সেম টাইম নির্বাচনটাকে আদৌ হবে? নির্বাচন যদি না হয় তাহলেও ইউনুস থেকে যাচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের জন্য আসলে ভালো বলে আমরা মনে করছি না। আহ, আবার যদি নির্বাচন হয় তাহলে তো মনে হচ্ছে এটা স্পষ্ট যে একটা সার্টেন দলকে আসলে নির্বাচনে জেতানোর জন্য এত কৌশল। আপনার কি মনে হয় এই অবস্থাতে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আপনি যা যা বললেন, প্রশ্ন করলেন, তার মধ্যে অনেকগুলো উত্তরও আছে আর কি। বাট উত্তরও আছে, কিন্তু আপনি আমাকে বাট আপনার মতো করে বলেন। আমার যেটা মনে হচ্ছে যে একটা সার্টেন রিয়ালিটি তো আছে যে শেখ হাসিনার সরকারের পতনের পর যেই ইসলামিস্ট দলগুলো যেগুলো ছিল আগে, দে ওয়ার অল লাইং ডরমেন্ট। কিছুটা ইন্ধন হয়তো আওয়ামী লীগই জুগিয়েছে। লেট আস নট ডিনাই দ্যাট, না, যে আওয়ামী লীগ সরকারের কিছু কিছু পদক্ষেপ এমন হয়েছে যেগুলো এই ইসলামিস্ট দলগুলোকে স্ট্রেংথেন করেছে। স্ট্রেংথেন করেছে। তো ওয়ান হ্যাজ টু অ্যাকসেপ্ট দ্যাট। সেগুলো হয়তো পলিটিক্যাল কম্পালশনস এর জন্য করেছে, কিন্তু দোজ ওয়ার প্রবাবলি রং পলিটিক্যাল মুভস। বাট যাই হোক, মানে আমরা তো আর যে জিনিসগুলো ঘটে গেছে সেগুলোকে চেঞ্জ করতে পারবো না। পারবো না। বাট রাইট, সো দি প্রেসেন্স অফ ইসলামিস্ট ফোর্সেস, ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস ইন বাংলাদেশ, এটা কিন্তু আনডিনায়েবল। আর তার যে ইনফ্লুয়েন্সটা পলিটিক্যালি, সেটাও কিন্তু আনডিনায়েবল। জামাত পপুলারিটিতে গেইন করেছে, সেটাও আনডিনায়েবল। বাট সার্টেনলি নট টু অ্যান এক্সটেন্ট যেখানে জামাত নিজের থেকে পাওয়ারে আসতে পারবে। পারবো। অ্যালায়েন্সেস গুলো করছে, কিন্তু এই অ্যালায়েন্সেস গুলোকেও আপনারা দেখতে হবে। এনসিপি টোটালি ডিসক্রেডিটেড, টোটালি করাপ্ট একটা একটা ইউনিট বলবো আমি। এটা পার্টি বলাটা খুব হ্যাঁ, ইটস অ্যান ইউনিট। হবে আর কি। It's just a unit for individual gain and nothing more. ইয়া, রাইট। এটা আমেরিকানসরা হয়তো এটাকে কনসিভ করেছিল একভাবে, কিন্তু এটার রেজাল্ট বা আউটকাম অন্য ধরনের হয়েছে আর কি। ঘটেছে, হ্যাঁ। রাইট। তো 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 এই জিনিসগুলো হওয়াতে আমার মনে হচ্ছে, বাট স্টিল আমার মনে হচ্ছে ইসলামিস্ট ফোর্সেস গুলো বা রাইট উইং ফোর্সেস গুলো, দে আর সার্টেনলি পলিটিক্যাল পাওয়ার, আমি যদি বলি এখানে। কিন্তু বাংলাদেশের মানুষ যদি আমরা অর্ডিনারিলি দেখি, এই যে একটা দুর্নীতির কথা বলা হয় বা একতন্ত্র বা মানে এক ফ্যামিলি, একনায়কতন্ত্র। এই যে ফ্যামিলিকে ঘিরে যে রাজনীতিটা আর কি, ও, মেবি, পরিবারতন্ত্র। রাইট, মেবি উই আর সিইং অ্যান এন্ড টু দ্যাট। এখন আমাদের সাউথ এশিয়াতে কিন্তু একটা পলিটিক্যাল কালচার আছে, এটা বেশি দিন কিন্তু বাইরে রাখা যায় না। এটা ভারতের ক্ষেত্রেও ট্রু। এই বিজেপি কিন্তু পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসের উপরে অ্যাটাক করেছে, কিন্তু আমরা যদি কেয়ারফুলি দেখি, নানান রাজ্যে বিজেপির যে লোকজন, তাদের ছেলেপুলেরাও কিন্তু রাজনীতিতে ঢুকে গেছে আর কি। হ্যাঁ, তো এটা সাউথ এশিয়ার পলিটিক্যাল কালচারে এমবেডেড, এটা আনডিনায়েবল।
কিছুদিন পরেই হয়তো দেখবেন আপনি এখন যারা নেতাগোছের লোকজন হচ্ছে তাদের পোলাপানরাও কিন্তু এর মধ্যে ঢুকবে আর কি। হ্যাঁ, তো 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 ওই জন্য আমার মনে হয় যে এখানে যদি এই এলিমেন্টটা চলে যায় ফর হোয়াট এভার রিজনস আর কি, তার জন্য কি বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা চেঞ্জ হবে? আই হ্যাভ মাই ডাউটস। বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ হওয়াটা, ওই যে বললাম, এক একটা কালচার কিন্তু ডিপলি এমবেডেড হয়, যেখানে টাকার খেলা বেশি হয়। টাকার খেলা যখন বেশি হয় তখন করাপ্ট প্র্যাকটিসেস করতে হয়। একটা ইলেকশন মেশিনারিকে যখন চালাতে হয়, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, যেই হোক, সেটার জন্য কিন্তু তার যে ফুয়েল, সেই ফুয়েল কিন্তু হচ্ছে টাকা। তো ও, 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 তো 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 এই মেশিনটাকে চালানোর জন্য ইউ নিড দ্যাট মানি। তো আমার মনে হয় এটা চলবে, কিন্তু এটার একটা কোনো পজিটিভ সাইড আসবে কিনা, আহ, ওই যে বললাম, সেটা ডিপেন্ড করছে কিন্তু আবার জিও পলিটিক্স এর জন্য ওপর, যে তার মানে আমাদের নির্বাচনটাও কি জিও পলিটিক্স এর উপর ডিপেন্ড করছে? মোস্ট সার্টেনলি, ওকে। মোস্ট সার্টেনলি। নাহলে একটা ইলেকশন দেওয়ার পিছনে এত কেন মানে গুই তাল গাই বাহানা, গুই গাই, এত কেন তাল কথা? বাহানা। একটা একটা কেয়ারটেকার রেজিম, আমরা যদি এটাকে কেয়ারটেকার রেজিম বলি, কেয়ারটেকার রেজিমের প্রাইমারি ফোকাস হচ্ছে তুমি আসবে, 3 মাসের মধ্যে তুমি সিচুয়েশনটাকে মোটামুটি নর্মালাইজ করে ইলেকশন ডিক্লেয়ার করে ইলেকশন হবে, তোমরা বেরিয়ে চলে যাবে, একটা প্রপার পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি যেটা আমরা বলি আর কি, সেই পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি উইল প্রিভেইল। আমরা তো আর পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি বাংলাদেশে দেখছি না। তো দাদা, এখানে একটা একটা বিষয় আমি আপনাকে মনে করে দিতে চাই, আপনার মনে থাকবে বোধহয়। যখন নাকি 5ই আগস্টের পরে, মানে যখন নাকি জানা গেল যে শেখ হাসিনা চলে গেছেন, তখন সমস্ত কিছু তো ধ্বংস করছে, তারা নষ্ট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। আমার আমার ওটা কত তারিখে, 6-7 এরকম এর মধ্যে তারিখে হবে, আমার কাছে ভিডিওটা আছে। সবাই না সংসদ ভবনে চলে গেল, বাচ্চাগুলা, এই ছেলেপেলেগুলা সংসদ ভবনে গিয়ে সমস্ত কিছু তছনছ করে ফেললো। তখন না আমাকে ট্রিগার করলো, আসলে এটা কি সংসদ ভবনে বা এই জায়গাগুলোতে তারা কেন যাচ্ছে? শেখ হাসিনা চলে গেছেন, সরকার পতন হয়ে গেছে, আরেকটা সরকার আসবে, বাট ইটস এ ডিফারেন্ট গেম আসলে। আপনার কি মনে হয় না? মানে মানে এটা হচ্ছে সিগনিফিকেন্টলি আমরা বুঝতে পারছিলাম আসলে। নিশ্চয়ই ভেরি ভেরি সিম্বলিক। খুবই যে যে সিম্বলিক ছিল। যে অ্যাটাকটা হচ্ছে, যত বেশি অরাজকতা তুমি ছড়াবে তত বেশি সময় তুমি টিকে থাকতে পারবে আর কি, সেটাকে ইয়ে করে আর কি। আর ত্রাস তাতে করে টিকে তাতে থাকা। রাইট, তাতে আরো বোঝা যাচ্ছিল দ্য রেসপেক্ট অর দ্য ল্যাক দেয়ার অফ ফর এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস আর কি। হ্যাঁ, ডেমোক্রেটিক পলিটিক্যাল ইনস্টিটিউশনস যেগুলো আমরা বলি, তার বিরুদ্ধে যে এই স্ট্যান্ড গুলো, সেগুলো কিন্তু অলসো ভেরি ভেরি ইঞ্জিনিয়ার্ড। হুম, আমি যখন বলেছি যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাকিং, সাপোর্ট, মেটেরিয়াল, ফিনান্সিয়াল, ইনফরমেশনাল সাপোর্ট দিয়ে এই রেজিম চেঞ্জ হয়েছে, আমি খুব কনসিয়াসলি বলছি সেটা। আর সেটা যাতে বাংলাদেশের মানুষ এটাকে নিয়ে আরো চিন্তা ভাবনা করে, যে এই যে রেজিম চেঞ্জের জায়গাটায় এসে যে বাংলাদেশের ক্ষতিটা হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝে নেওয়ার পরেই কিন্তু আগামী যে পলিটিক্যাল দিনগুলো আসছে সেগুলোকে মাথায় রেখেই কিন্তু, যদি কোনো সময় ইলেকশন হয় ইন দ্য নিয়ার ফিউচার, তখন কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে দীর্ঘ 16 মাস ধরে এই বাংলাদেশে নানান অজুহাত, নানান এক্সকিউজ দিয়ে কিন্তু ইলেকশনটাকে পিছিয়ে রাখা হয়েছে। এখানে কন্ট্রিবিউট করেছে শুধু ইউনুস আর তার অ্যাডভাইজারি কাউন্সিল নয়, আমি বলবো খুব কনসিয়াসলি অ্যাগেন, ইভেন দি আর্মড ফোর্সেস আর কমপ্লাইসিট ইন দিস। হুম, আর্মড ফোর্সেসরা, উনি মাঝে মাঝে হুম্বিতম্বি করতেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, কিন্তু উনি কিন্তু ফেব্রুয়ারির জন্য রাজি হয়ে গেলেন, রাইট? এখন ফেব্রুয়ারিতে যদি ইলেকশন না হয়, তখন জেনারেল ওয়াকারুজ্জামান কি পজিশনে থাকবেন, কি বক্তব্য দেবেন উনি?
সো উই হ্যাভ টু, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে আর কি, যে ওখানে আবার একটা 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 বিষয় আছে, যেমন জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলেছিলেন ডিসেম্বরের নির্বাচন হবে, তখন প্রফেসর ইউনুস লন্ডন গেলেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সাথে মিটিং হলো, এবং বিএনপি কিন্তু তখন ফেব্রুয়ারিতে যখন ইলেকশনটা পুশ করা হয় বিএনপি রাজি হয়ে গেল। এরকমও কথা প্রচলিত আছে যে ওয়াকারুজ্জামান বলেছিলেন ডিসেম্বরের নির্বাচন হবে, কিন্তু বিএনপি এটাতে স্টিক করে না। অ্যাজ এ রাজনৈতিক দল তারা যখন ওই ডক্টর ইউনূসের সাথে সুর মিলিয়ে বললেন যে ফেব্রুয়ারিতে হবে, দেন হোয়াট ক্যান ওয়াকারুজ্জামান ডু, এরকম একটা কথা হ্যাঁ, আছে আর কি। ট্রু। ওই সময় কিন্তু বিএনপির উপরে চাপ ছিল দুজন বাচ্চা উপদেষ্টাকে সরানো আর খলিলুর রহমানকে সরানো। হুম। সেইটার ব্যাকড্রপেই কিন্তু ওই মিটিংটা হয়েছিল জুলাই মাসে লন্ডনে। তখন কিন্তু বিএনপি ব্লান্ডার করেছে অনেকগুলো, এটা সবাইকে ক্লিয়ারলি জানতে হবে আর কি। হ্যাঁ, ফর হোয়াট কম্পালশন, তার কি কম্পালশন ছিল, তার কি কারণ ছিল, সেগুলো হয়তো মিস্টার তারেক রহমান বলতে পারবেন ভালো করে। বাট তার যে পারসেপশন, পাবলিক পারসেপশন ওয়াজ ভেরি ভেরি নেগেটিভ, যেখানে দেখা যাচ্ছে মেবি ফর পার্সোনাল রিজনস উনি রাজি হয়ে গিয়েছিলেন এটা ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা করাতে। এখন যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন না হয়, এই যে বিএনপি উইচ ইজ অলরেডি লুকিং লাইক এ ক্রিপল, সেই বিএনপির তখন কি অবস্থান নেবে বিএনপি, সেটা আমাদের দেখতে হবে। যে বিএনপি কি তখন আন্দোলনে নামবে? আমার ডাউট হচ্ছে বিএনপির সেই ধরনের পলিটিক্যাল কোন ধরনের ইউনিফাইড কোন ধরনের অপোজিশন ওরা করতে পারবে কিনা এই পার্টিকুলার গভর্নমেন্টের এগেনস্টে, সেটা আমাদের দেখতে হবে। দাদা, এখানে আমার একটা প্রশ্ন হঠাৎ মনে হলো, আপনি যখন বললেন যে আমাদেরও মনে হচ্ছে যে বিএনপির আসলে সব দিক দিয়েই তাদের সাংগঠনিকভাবেও তারা দুর্বল হয়ে গেছে, 16 বছর তারা ক্ষমতার বাইরে ছিল এবং তারা সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে, এবং এই 17 মাসে তাদের ইমেজ সংকটও পড়ে গেছে। সবই ঠিক আছে, আমরা বুঝতে পারছি বিএনপির ওই স্ট্রেংথটাই নাই যে আন্দোলনে নামবে। এরকম কি সম্ভাবনা আপনি দেখতে পান? বিএনপিকেও কোণঠাসা, আওয়ামী লীগও কোণঠাসা, আওয়ামী লীগ তো ব্যানই করে দিয়েছে। এই দুই দলের কি আবার 90-এর মতো একত্রিত হয়ে আন্দোলন করার কোনো সুযোগ আপনার দেখতে পান? এরকম হতেও পারে যে কিন্তু নির্বাচন যদি ফেব্রুয়ারিতে কিন্তু না হয়। তাহলে কোন বিএনপি আর কোন আওয়ামী লীগ? ওকে, কোন বিএনপি? দ্যাটস আ কোয়েশ্চেন। রাইট। এখন বিএনপির মধ্যে নানান গোষ্ঠী আছে, জি। and I can tell you that আওয়ামী লীগের মধ্যেও কিন্তু ইউনিফাইড কোনো মেকানিজম নেই এই মুহূর্তে। এই পাওয়ারচ্যুত হওয়ার পরে কিন্তু আওয়ামী লীগের মধ্যেও এই ধরনের ফ্যাকশনালিজম গুলো বেড়ে গেছে। কিন্তু কিন্তু সেগুলো একটা জিনিস ঠিক আছে। বাংলাদেশে নেই, নেতারা বাংলাদেশে নেই বলে বোঝা যাচ্ছে না, তারা তো অনেকেই আমাদের দেশে আছে। তো তার থেকে মনে হয় যে দুটো দলকেই কিন্তু এই জিনিসটা ইন্ট্রোস্পেক্ট করতে হবে, যে এখন কি তাহলে ওই সময় এসছে যে নিজেদের ডিফারেন্সেস গুলোকে আমরা এক জায়গায় রেখে একটা ইউনিফাইড অপোজিশন, যেটা 1990-তে হয়েছিল, সেইটাকে আমরা যদি করতে পারি, তাহলে হয়তো আমরা আবার ওই মানে যেটাকে আমি বলি নর্মাল পলিটিক্সে ঢুকতে পারবো আর কি, যেখানে এস্টাবলিশ দলগুলো এই পার্টিকুলার পলিটিক্যাল এরিনাতে এসে একটা নর্মাল ডেমোক্রেটিক প্রসেসে নিয়ে যেতে পারবে হোপফুলি। কিন্তু এর সঙ্গে অনেকগুলো আনরিজলভড ইস্যুস আছে। সেই আনরিজলভড ইস্যুস গুলো হচ্ছে, ফর এক্সাম্পল, আওয়ামী লীগ আর বিএনপি কে কিন্তু দেখতে হবে কে পাওয়ারে যাচ্ছে সেটা না, রাইট? তাদের জন্য একটা উপযুক্ত শিক্ষা যদি হয়ে থাকে, যা ঘটেছিল গত বছর জুলাই আগস্ট 2024-এ, সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে কিন্তু অনেক ধরনের পলিটিক্যাল রিফর্মস করতে হবে। আমরা সিচুয়েশনের মতো শুধু উইন সিচুয়েশন না, ইউ হ্যাভ টু, মানে যেই জিনিসগুলো ড্যামেজড হয়েছে ওভার এ পিরিয়ড অফ টাইম, পলিটিক্যাল ইনস্টিটিউশনস, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, সেগুলোকে, না হলে কিন্তু এদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন এসে যাচ্ছে।
আর সেটাই কিন্তু আপনি আমাকে প্রশ্ন করলেন ইন আ ওয়ে, যে এটা কি তাদের লেজিটিমেসি নিয়ে ইস্যুজ হচ্ছে? অবভিয়াসলি তাদের লেজিটিমেসি ইস্যু মানে নিয়েই এই প্রশ্ন হচ্ছে, যে এই ইন্ট্রোস্পেকশনটা কিন্তু এই দুটো বড় দলকে করতে হবে, যে আমরা কিন্তু নাই হয়ে যেতে পারি যদি আমরা নিজেদের না রিফর্ম করি, বা তার সঙ্গে আমরা যদি পলিটিক্যাল প্রসেসেস, পলিটিক্যাল ইনস্টিটিউশনস গুলোকে যদি আমরা ঠিক মতন রিভাইভ না করতে পারি বা রিফর্ম না করতে পারি। দাদা, একটা একটা আমি বুঝতে পারছি না, যেমন আমি যেটা বিএনপির ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না, বিকজ বিএনপি তো ওইভাবে দৃশ্যত ওইভাবে কার্যক্রমই দেখাতে পারছে না, এবং বিএনপির সিনিয়র নেতাদের এক একজন এক এক রকম কথা বলছে, কোনো কোঅর্ডিনেশন না, এটা বোঝা যাচ্ছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি মর্নিংয়ে একটা কথা বলেন, ইভিনিংয়ে সালাউদ্দিন সাহেব ডিফারেন্ট একটা স্টেটমেন্ট দিচ্ছেন। সো বিএনপির ব্যাপারটা আমরা এটুকুন বুঝতে পারছি, তারা খুব স্ক্যাটার্ড, তারা কনফিউজড, তাদেরকে বোঝাটা হয়তো তারা নিজেরাই বুঝতে পারছে না এবং তারা কিভাবে সংগঠিত হবে। কিন্তু অন দ্য কন্ট্রারি, এত ভয়ঙ্কর একটা টার্ময়েলের পরেও আওয়ামী লীগের যে একটা সুপ্রিম লিডার শেখ হাসিনার নেতৃত্বে বা শেখ হাসিনার আন্ডারে তার যে একটা বিশাল বড় একটা দল আওয়ামী লীগ, সেটা কিন্তু মনে হয় ওই জায়গাটায় তারা ঠিক আছে। ওই যে একটা I have my doubts there. ইউ Let হ্যাভ me ইউর be very, ডাউটস, ওকে। I have my doubts there. ওকে। Because এখানে দেখতে হবে অন্যান্য যারা ক্যাবিনেট কলিগস ছিলেন আর কি শেখ জি। হাসিনার, তারা কি তারা কি সেই এক মরাল মরাল প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে? আহ, যে চার্জেস গুলো এসছিল আর কি, হ্যাঁ, দুর্নীতির চার্জেস গুলো, সেখান থেকে কি সেই চার্জেস গুলো কি অত তাড়াতাড়ি ওয়াশড অ্যাওয়ে হয়ে যেতে পারে? তারা কি সেই মরাল যোগ্যতাটা রাখে বাংলাদেশে গিয়ে নেতাকর্মীদের লিড করার জন্য? আহ, অনেকে তো প্রশ্ন করে বাংলাদেশে কর্মী যারা আছে, পার্টি ওয়ার্কার্স আছে, পার্টি সাপোর্টার্সরা আছে, তারা কিন্তু দেখছে যে আমাকে লিড করার মতন কেউ নেই অন দ্য গ্রাউন্ড। হ্যাঁ, লিড করার মতো, তাহলে প্রশ্ন উঠবে তাদের তো ধরে নিয়ে যাবে, তাদের মেরে ফেলবে, ন্যায্য প্রশ্ন এগুলো, কিন্তু এগুলোকে তো ফেস করতে হবে। আমরা শুধু ডেমোক্রেসির বুলি ঝেড়ে, মানে দিস ডাজন্ট দিস ক্যানট গো অন ফর এভার। কেন কিনা ভেতর থেকেই কিন্তু ওই কোয়েশ্চেন্স গুলো পার্টি ওয়ার্কার্সরা করতে শুরু করেছে অলরেডি, বেশ কয়েকদিন হলো, যে আমাদের তো যদি সংগঠিত হতে হয়, আমাদের যদি রাস্তায় বেরোতে হয়, আমাদের এটার জন্য অর্থ চাই। সেই অর্থটা কোথা থেকে আসবে? কেউ তো দিতে পারছে না। অর্থ দিলেই কিন্তু এই মেশিনটা চলতে শুরু করবে আবার। তো সেই অর্থের অভাবটা কিন্তু আওয়ামী লীগের লোকজনরা খুব অ্যাকিউটলি ফিল করছে at the ground level, at the district level, at the উপজেলা level and at the union level. তো সেই জন্যই কিন্তু সংগঠিত হওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যারা নেতাকর্মীরা কলকাতায় বসে আছে, তাদের কিন্তু they have to play a lead role in order to reorganize and reform the party in a way যাতে কি তারা ফেরত গিয়ে অন্তত মুখটা দেখাতে পারে। I'm being harsh, all right, but one has to be very harsh here. নইলে কিন্তু মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে আমি শেখ হাসিনা সভাপতি, বাট তার নিচের সারির যে সকল নেতারা আছেন, লাইক লাইক মানে নিচের সারির অনেকে, হ্যাঁ, যারা আছেন, এক্স্যাক্টলি, যারা তাদেরকে চেঞ্জ হতে হবে, তাদেরকে একটা রিফর্ম করতে হবে আওয়ামী লীগকে, এটা বলছে নেতৃত্ব বদল করতে হবে। শুধু তা না, দেয়ার হ্যাজ টু বি কালেকটিভ এফর্ট আর কি। ওকে। এখন তাহলে তো মানে ওই একই জিনিস চলে আসে যে দ্য উইমস অ্যান্ড ফ্যান্সি অফ দি পার্টি প্রেসিডেন্ট। উইমস অ্যান্ড ফ্যান্সিতে তো ওটা হয় না। ইনার পার্টি ডেমোক্রেসি না থাকলে, যেটা আমাদের দেশেও একই জিনিস, কংগ্রেসের এগেনস্টে সেই চার্জ ছিল যে ইনার পার্টি ডেমোক্রেসি ছিল না, কিন্তু হ্যাঁ, শুধু একটি পরিবার অনেক কিছু ডিসাইড করতো। আমি গান্ধী ফ্যামিলিকে রিফার করছি এখানে। তো রাহুল গান্ধী তো এখন রাইট, সে বিরোধী দলীয় নেতা। রাইট, কিন্তু এখানে তো বিরোধী দলগুলোর
মানে কংগ্রেসের কয়টা সিট আছে? 104টা সিট আছে, রাইট? একশো মানে চারটা না অ্যাটলিস্ট 106টা? 100। ওই অ্যারাউন্ড দ্যাট। তো হ্যাঁ, এটা ইট ইজ স্লাইটলি বেটার দেন হোয়াট ইট ওয়াজ। 44টায় নেমে এসেছিল। তো হ্যাঁ, যাই যাই হোক, তো এখানে তো অন্যান্য দলরাও আছে। এখানে অন্যান্য সমাজবাদী দলরা পার্টি আছে, আছে, রাইট। হ্যাঁ, হুম। সমাজবাদী পার্টি আছে, তারপরে তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল অন্যান্য কংগ্রেস আছে, স্টেট ডিএমকে আছে, অখিলেশ অনেকগুলো যাদবের যে দলটা ওটা আছে, সমাজবাদী সমাজবাদী পার্টি। পার্টি, হ্যাঁ। তো লালু প্রসাদ দক্ষিণে যাদবের দল আছে না? আরজেডি, হ্যাঁ, এরা সব তো আরজেডি। আছে, কিন্তু এগুলো দেখুন, এই যে বিহারে ইলেকশন হলো, হুম। এখানে আরজেডির কি অবস্থা হলো? উম, তো তো এদের তো আর সেই স্ট্যান্ডিংটা থাকছে না ন্যাশনাল লেভেলে। তো সেটা নয় আছে, আমি বলছি যে এখানে এই রিফর্মেশন রিফর্মটা কিন্তু ভেতর থেকে করতে হবে। দুটো দলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এই জিনিসটা, আমার মানে মনে হয়। বিএনপি আওয়ামী লীগের কথা বলছেন? মোস্ট সার্টেনলি বিএনপি আর আওয়ামী লীগের এই দুটো দল কিন্তু চলে হচ্ছে ওই পরিবারতন্ত্রে। দ্যাট উইল নট ওয়ার্ক এনিমোর। আমার মনে হয় নিউ পলিটিক্স হ্যাজ টু ইমার্জ। ফর বোথ দ্য What that, পার্টি। for both the parties, what that new politics will be, I leave that to the political leaders of both parties to decide. But it is not certainly going to be business as usual. ওকে। আমার মনে হয়, মানে এটা ওই ওই একই চক্রের মধ্যে চলে গেলে কিন্তু বাংলাদেশে তাহলে হয়তো, যেটা আমরা সবাই চাই, যে বাংলাদেশ একটা পিসফুল, প্রসপারাস, ডেভেলপড ডেমোক্রেসি হোক। সেই ডেমোক্রেসিটা যদি না আসে, তাহলে কিন্তু প্রত্যেকবার বাংলাদেশ উইল ফল ইন দ্যাট জিওপলিটিক্যাল ট্র্যাপ। সো দের ইজ আ লট অফ ওয়ার্ক। আমার মনে হয় যে খালেদা জিয়ার অবস্থা বেশ সংকটজনক। এর মধ্যে তারেক জিয়া আইসোলেটেড হয়ে গেছেন ইন মাচ দ্য সেম ওয়ে যেরকম শেখ হাসিনা আর তার কিছু লিডার আওয়ামী লীগে আইসোলেটেড হয়ে গেছে। বাট দিস গিভস অ্যান অপরচুনিটি টু বোথ পার্টিজ টু introspect, to even think whether they can bury their differences and মানে দুই and দলের মতানৈক্য ভুলে। রাইট, রাইট। দুজনেই কিন্তু এখন একটা উইক পজিশনে আছে, রিলেটিভলি স্পিকিং। তো সেই জায়গাটাকে কিন্তু মানে উইথ দি জামাত অন দি অ্যাসেন্ডেন্ট, তারা কি সেই ধরনের ইয়ে করতে পারে, যেখানে আমি একটু আগেই বললাম একটা সিস্টেম চলে, নর্মাল পলিটিক্স বাংলাদেশে যেটাকে আমরা নর্মাল পলিটিক্স বলি। আরে টাকা দিলাম, এই দিলাম, ওই দিলাম, এই দিয়ে পলিটিক্স চলে। চলে। I'm not encouraging that, but I'm at least encouraging যে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, কিন্তু সেই ইনক্লুসিভ ইলেকশনটা বাকি দলগুলোকে বাদ দিয়ে যাতে না হয়। দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। দাদা, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। একজন কমেন্ট করেছে, চন্দনদার কথা শুনলে অনেক তথ্য জানা যায়। আরেকজন লিখেছে, দাদা অনেক ভালো বলেন। আমি আপনাকে শোনালাম। আমি চাই যে আমার বাংলাটা যাতে আরো ভালো হয়। আপনার বাংলা অনেক ভালো, আমার তো মনে হচ্ছে আমার থেকে ভালো। দাদা, আমি একদম শেষ দিকে চলে আসছি। এটা একদম খুব একটা বাংলাদেশের মানুষের আগ্রহ, আমার মনে হয় পৃথিবীর মানুষের। সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ, এবং বাংলাদেশের বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব একরকম বলেন যে তারা এখন শুরু করবেন আসাদুজ্জামান কামালকে দিয়ে, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে শেখ হাসিনাকে আনবেন। এরই মধ্যে জয়শঙ্করজি বললেন, আমি একটা ভিডিও দেখছিলাম একটা ইন্টারভিউতে, যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাবেন কিনা একটা সার্টেন সার্কামস্ট্যান্সেসের মধ্যে ওনাকে আসতে হয়েছে, এবং সেটা একটা জটিল পরিস্থিতি, এবং উনি দেশে ফেরত যাবেন কিনা সেটা উনি ডিসাইড করবেন, নাম্বার ওয়ান। তো আমি বলে দিচ্ছি, এই জটিল পরিস্থিতির প্রশ্নটাকে নিয়ে কিন্তু জার্নালিস্টরা খুব একটা প্রশ্ন করে না। আমি হ্যাঁ, আপনার সঙ্গে জটিল এই কথা প্রশ্ন। বলার, হ্যাঁ, জটিল প্রশ্নটার মধ্যে, জটিল ব্যাপারটার মধ্যে ইন্ডিয়াও কন্ট্রিবিউট করেছিল। কিন্তু আমি এটা কিন্তু আপনার সঙ্গে কথা বলার গোড়ার দিকে বলেছি যে ইন্ডিয়ার ইনভলভমেন্টটাকে কিন্তু আরো স্ট্রংলি, আরো ক্লোজলি ফলো করতে হবে। আমি এটা অন্যান্য টক শোতে আগে বলেছি যে এখানে was there a meeting of mind between the Americans and the Indians here?
এই জায়গাটা কি, ভারত কি এখন একটা ড্রাই ক্লিনিং মেশিনের রোল প্লে করছে কিনা? হুম। তো ও, ও, তো সেই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর মিস্টার জয়শঙ্কর কি বলেছেন, উনি বলেছেন যে শেখ হাসিনার যতদিন ইচ্ছে উনি এখানে থাকতে পারেন। হ্যাঁ, উনি কি লোকজনদের ছেলে মানুষ পেয়েছেন? ওনাকে যখন আনা হয়েছিল, উনি প্লেনে চললেন আর চলে গেলেন, আমাদের তাতে কোনো সায় ছিল না। এটা হয়? ওনাকে কোথায় রেখেছে তাহলে তো বলে দিক কোথায় রেখেছে, তাদের লোকজন গিয়ে দেখা করবে, প্রত্যেকদিন লাইন লাগবে, শেখ হাসিনাকে অনেকে সালাম করতে যাবে, নমস্কার করতে যাবে, তা করে দিক। তাকে লুকিয়ে সন্তর্পণে রাখা হয়েছে কেন? নিশ্চয়ই তার সিকিউরিটিকে নিয়ে, কে ওনার সিকিউরিটি নিয়ে তো কেন্দ্র করে। ওনাকে তো 13 বার অ্যাটাক করা, প্রাণনাশের রাইট। করা তো হয়েছে। সিকিউরিটির ব্যাপার একটা সার্টেনলি রয়েছে, বাট এটা একটু ছেলে মানুষই হবে যদি আমরা এটা বলি যে উনি যতদিন থাকবেন। না, উনি বলেছেন উনি ডিসাইড করবেন উনি কবে যেতে চান। এটা কি এমনি যেতে চান? তাহলে তো উনি তো চান, উনি তো বলেন আমি টুক করে ঢুকে পড়বো, তাহলে টুক করে ওরা ঢুকে পড়ুক। হ্যাঁ, এটা কন্ট্রোলটা ভারতীয় সরকারের ওপরে, এটা কন্ট্রোলটা ওনাদের কাছে। এটা হচ্ছে একদিক দিয়ে একভাবে বলা, যেটা আমরা যেদিন চাইবো সেদিন যাবেন, যদি আদৌ যান, বা যদি আদৌ ওনাকে যেতে দেওয়া হয়। লেট আস কল আ স্পেড আ স্পেড। এই মানে এর মধ্যে থেকে একটা একটা ড্রিমল্যান্ডের মধ্যে থেকে আমরা এটা ভাবতে পারি না যে আহ, 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 উনি এখানে দীর্ঘদিন হয়তো থাকতে পারেন। সো লেট আস বি ভেরি ভেরি, মানে মানে আমরা এই জিনিসগুলোকে ইন্ট্রোস্পেক্ট করতে শিখতে হবে আমাদের। মিস্টার জয়শঙ্কর যা বলেছেন, অন দ্য ফেস ভ্যালু, হয়তো যদি আমরা ধরি, তাহলে ওনার যতদিন ইচ্ছে থাকবেন এখানে, আমাদের কোনো ইচ্ছে নেই? অফকোর্স আছে। এগুলোকে আমাদের খুব ভালো করে ইয়ে হয়তো করতে এটা হবে, বাস্তা নিতে ডিপ্লোম্যাটিক হবে। একটা আনসার দিয়েছেন, বিকজ ওনার যে পজিশনে উনি আছেন সেখানে এর থেকে বেশি হয়তো উনি হয়তো এভাবে বললে এটা সব দিক দিয়ে ঠিক থাকে, এটাও তো হতে পারে। রাইট। আমার আমার মনে হচ্ছে যে প্রথমে কারণ মিস্টার জয়শঙ্কর আমাদের ক্লিয়ার করুক যে ইন্ডিয়ার রোল কি ছিল যখন ওনার সরকার পতন হলো। ইন্ডিয়ার কাছে কি ইন্টেলিজেন্স ছিল যে এই ধরনের মুভমেন্ট তৈরি হচ্ছে? ইন্ডিয়ার কাছে কি ইন্টেলিজেন্স ছিল যে মার্কিনিরা এটার পেছনে আছে? সেগুলো নিয়ে একটু জবাব দিক। দ্যার ইজ নো ক্লারিটি। আমার মনে হয় আমাদের এই 5ই We অগস্ট need to be asking difficult and uncomfortable questions. সেটাই কিন্তু একটা জার্নালিস্টের কাজ। আহ, অবশ্যই আসলে আহ, এই প্রশ্নগুলো আমার মনে হয় সময়ের কারণে বা সিচুয়েশনের কারণে, এই যে আপনি বলছেন যে ইন্ডিয়ার, আমাদের দেশে অনেক সময় আমি যখন নাকি 5ই অগস্ট হয়ে গেল, আমরা তো জুলাই থেকে, আমি যেমন কোটার পক্ষে ছিলাম, কারণ বাংলাদেশের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, মুক্তিযোদ্ধার সন্তানরা, আপনি মুক্তিযোদ্ধাদের দেখেন, আপনি ওদের দেখলেই বুঝবেন যে এখনো যে আজকেও দুজনকে মেরে ফেললো বাড়ির ভেতরে ঢুকে, একটা দুজন মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে, একজন মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হসপিটালে পাঠালো, তাদের অবস্থা দেখবেন, অন দ্য কন্ট্রারি আপনি রাজাকারদের ফ্যামিলিদের দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি কোটার পক্ষে ছিলাম দাদা, এটা আমি আপনাকে বলতেছি। এবং আমরা বুঝতে পারছিলাম যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। সো এই সিচুয়েশন চেঞ্জ যদি আমরা সাধারণ মানুষ বুঝতে পারি, তাহলে আশেপাশে আমাদের নেবারিং কান্ট্রি ইন্ডিয়া কেন বুঝবে না, বা আহ, তৎকালীন আমি তো শুনতাম যে আমাদের একটি সার্টেন সংস্থা আছে, তারা নাকি বাংলাদেশে পাতা নড়লেও সবকিছু জানে। না, সেরকম কথা ছিল, বাট আমার তো মনে হচ্ছে এখন এটা ঠিক না, ওনারা জানেন না হ্যাঁ? এরকম মনে হচ্ছে। জানেন না যে, বা সব জানতেন কিছু করেননি? হ্যাঁ, এটাও বলে, মানে ওই প্রসঙ্গটাতেই যাচ্ছিলাম, তো তখন নাকি যে সব মানে শেখ হাসিনা যখন চলে গেলেন, তখন অনেকে বলছেন যে এটা ভারতও জানে, ভারতও এটার সাথে যুক্ত। আমি যে ভারতের তো সবচেয়ে বেশি লস, কারণ উনি কেন এটার সাথে যুক্ত থাকার তো আমরা যুক্তি দেখি না। ওই যে বললাম ড্রাই ক্লিনিং মেশিন। ওকে। হুম। একটা লোক যখন তাকে দেখা হচ্ছে, সে এই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার হঠাৎ ইচ্ছে হলো আমি একটু ওই পাড়ার ছেলেটার সঙ্গে একটু ফ্লার্ট করে আসি। হুম। সে ফ্লার্ট করতে গিয়ে কিন্তু ধরা খেয়ে যায় অনেকে।
So one has to be, we have to be very, very realistic, and we have to ask these difficult and uncomfortable questions. আমরা যদি সত্যি এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে চাই, বুঝতে চাই। আমাদের কাজ কিন্তু বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। অনেক সময় হয়তো আমরা এগুলো, অন্যান্যরা আনকমফোর্টেবল ফিল করতে পারে, বাট অ্যাজ জার্নালিস্ট উই নিড টু আস্ক দিজ অবভিয়াস কোয়েশ্চেনস। আর সেই অবভিয়াস কোয়েশ্চেনস গুলোকে যদি আমরা কনফ্রন্ট না করি বা না জিজ্ঞেস করি, তাহলে কিন্তু আমরা কোনোদিনও যেটা একটা ঠিক ন্যারেটিভ, সেটা কিন্তু আমরা কোনোদিনও রাখতে পারবো না, বা দাঁড় করাতেও পারবো না। রাইট। পরে এখন থেকে যদি 2 বছর পরে আমরা যদি দেখি যে আওয়ামী লীগ নেতারা যেখানে, যারা এখানেই বসেছে, এখানেই আছে, তখন কি প্রশ্ন করবে মানুষরা? কে আটকে রেখেছে তাদের? তাহলে তারা তো ইন্ডিপেন্ডেন্ট, যারা যেতে চায় চলে যাক, যে যাচ্ছে না কেন যাও। এগুলো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। ইটস নট মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, দের আর মানে পলিটিক্স এর মধ্যে প্রচুর গ্রে জোন আছে, আর আমাদের অ্যাজ জার্নালিস্ট আমাদের ওই গ্রে জোনটাকে পেনিট্রেট করতে হয়। এটার জন্য হয়তো অনেক কিছু অপ্রিয় কথা বলতে হতে পারে, বাট সো বি ইট। Why should we brush it under the carpet and think that and believe that nothing was wrong? Obviously, things were wrong. Something went wrong. Something really went wrong. দাদা, আমি চেষ্টা করেছি যতটা পারি আপনাকে, আপনার কাছ থেকে জেনে নিতে। কিছু জায়গায় আমার 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 অ্যাজ এ জার্নালিস্ট বলেন আর অ্যাজ এ হিউম্যান বিং আমার কিছু সংবেদনশীল জায়গা আছে, যেটা হচ্ছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। আমি আপনার সাথে আলাদা করেও কথা হয়েছে আমার। তো ওই জায়গাগুলোতে হয় না যে কিছু সংবেদনশীল জায়গাতে আপনি যখন ওই জায়গাগুলোতে প্রশ্ন করতে হয়, ইটস হার্ড, এটা কঠিন কাজ। কিন্তু 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 মুশকিলটা হলো যে এই যে লিবারেশন নিয়ে বাংলাদেশের লোকজনরা, আমার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক 1984 থেকে, আর আর ফ্যামিলি হিসেবে যদি দেখেন, তাহলে আমাদের বাড়ি ছিল জামালপুরে, তো অবভিয়াসলি দের ইজ এ লিঙ্ক। তো বাংলাদেশের যে ডেমোক্রেসি ফেরা উচিত, সেটা আমরাও চাই। বাংলাদেশে আমি এই প্রশ্নটা করি, অগস্ট গত বছর থেকে এখন অব্দি কটা নতুন নাটক হয়েছে, কটা ভালো গান হয়েছে, কটা ভালো সিনেমা হয়েছে? জিরো। এই বাংলাদেশ কিন্তু আমি চিনি না। আমি বাংলাদেশ চিনি কালচারালি রিচ, এক্সট্রিমলি সেকুলার, মানে কে মুসলমান, কে হিন্দু, কে কি, ওইসব ম্যাটার করে। ধর্মটা আমাদের বাসার ভিতরে ছিল, বাঙালি আমরা। কারেক্ট। তারপরে এই যে মাইনরিটিজ মানে এই যে ইয়েদের নিয়ে, সুফিজদের নিয়ে যে অত্যাচার করা হয়েছে, এক্স্যাক্টলি। তো দিস ইজ দ্য বাংলাদেশ দ্যাট আই নিউ। আমি যেই সময় বাংলাদেশে যেতাম 84-তে, তখন থেকে আমি যা দেখেছি, আমি একটা খুব ট্রান্সফরমেশন দেখেছি, একটা সোশিও রিলিজিয়াস ট্রান্সফরমেশন। আমি ওগুলো দেখে কিন্তু বেশ ভয় পেয়েছি, এখনো পাই। আর যেই লেভেলে মারকাট হয়, মানে মানে পিলে চমকে যায়। কিন্তু আমি অনেক দূরে থাকি, আমি অনেক দূরে থাকি, কিন্তু আমার ওইসব দেখে পিলে চমকে যায়। তাতে আমি বুঝি যে বাংলাদেশে যারা বাস করছে তারা তো আতঙ্কে থাকবে। এগুলো ওইটাই হয়েছে আমাদের দেশের সাধারণ মানুষের আতঙ্কে, মানে প্রতিদিনই যখন কথা হয়, তো ওরা ভয়ঙ্কর কথা বলতেও ভয় পায়, মানে বাইরে বের হতে সন্ধ্যার পরে ভয় পায়, মানে এরকম। আমি দাদা ফেব্রুয়ারির 24 ফেব্রুয়ারিতে গেছি, ইট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট ঢাকা, ডিফারেন্ট বাংলাদেশ। রাতের বেলা আমি একটা সময় দেখতাম যে মেয়েরা রিক্সা করে যাচ্ছে কফি শপে, আমি তো খুব ভালো লাগতো, বাইরে থেকে অনেকদিন পরে গেছি। কিন্তু এখন যে শুনে তো ভয়াবহ। তো দাদা, আমাদের সিচুয়েশনটা তো বুঝতে হবে আর কি, যে আমরা এমন একটা জায়গায় আছি যে কথাও বলতে পারে না মানুষজন। কথা বলবে ফ্যাসিস্টের দোসর। দাদা, কোনটা সব না, তো ওই যে বললাম, এই ফ্যাসিস্টের দোসর বলে কিন্তু ওই মোবিলাইজ করা যেতে পারে, বাট হোয়াট দে রিয়েলি ডোন্ট রিয়েলাইজ ইজ যে সময় সব সময় কিন্তু বদলাতে থাকে। তারপরে যখন সময় বদলাবে,
তখন যে ভয়াবহ ফিউচার ওদের জন্য রয়েছে সেটাও জানি আমি। হুম। তো উম, উম, তো ইট ভেরি আনফর্চুনেট, ইট ইজ ভেরি আনফর্চুনেট, বাট বাট ওই যে বললাম বাংলাদেশের পলিটিক্যাল কালচার ইজ সামথিং দ্যাট ইজ কোয়াইট প্রেডিক্টেবল অ্যাকচুয়ালি, ইন আ ওয়ে। আমরা জানি কি পলিটিক্যাল কালচার। তো বাট ওটার মধ্যে হয়তো মানে মোমেন্টারি শিফটস আসে বা চেঞ্জ হয়, বাট ইট অল সর্টস অফ মানে দে অল মানে সামহাউ অর দি আদার দে ফাইন্ড দেয়ার ওন অরিজিনাল পজিশন ব্যাক আর কি। তো উম, 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 এখন যখন যদি আওয়ামী লীগ কোনো সময় পাওয়ারে আসে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ছেড়ে কথা বলবে? এখন সত্যি কথা বলতে দাদা, আমি আমি কখনোই মানে বিকজ আইন জিনিসটাই বাংলাদেশে হ্যাজ বিন হিস্টোরিক্যালি ভেরি উইক। দ্য কনসেপ্ট অফ রুল অফ ল, জাস্টিস, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি বলেন, পুলিশ বলেন, এই বলেন, ওই বলেন, অল অফ দিস হ্যাজ টু চেঞ্জ। আমি আওয়ামী লীগের লোকজনদের, ছাত্রলীগ করা লোকজনদের পুলিশে ঢোকাবো, এখন ঠিক তার উল্টোটা হচ্ছে। এখন শিবিরের ছেলেপেলেরা পুলিশে ঢুকছে। সো কখনো ইজ তো দ্যার এনি ডিফারেন্স? ইজ দ্যার এনি ডিফারেন্স? আমার তো মনে হয় অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্টিস্ট, অ্যাজ এ জার্নালিস্ট, আমরা যদি এগুলো দেখি, ইটস দ্য সেম স্টোরি, খালি এপিট আর ওপিট। বাট দিস হ্যাজ টু চেঞ্জ আমার মনে হয়। Police has to be a professional force. The army has to be a professional army. The army cannot be deciding politics of a country. Army has to take care of its borders. Army has to do all of that. This is not the army's job. তো ওই জন্য একটা ডেমোক্রেটিক সিস্টেমে যেতে হলে অনেক ইনস্টিটিউশনাল চেঞ্জেস গুলোকে করতে হবে। আর আমার মনে হয় in order to turn a new leaf over, আওয়ামী লীগকে সেই জিনিসগুলো করতে হবে। ইনস্টিটিউশন বিল্ডিং, নেশন বিল্ডিং হয়েছিল, নেশন বিল্ডিং হ্যাজ ফেইলড। ওই যে আমি এটা বলেছি আগে যে বাংলাদেশের মানুষরা কি বাঙালি আগে না মুসলমান আগে, এই দ্বন্দ্ব কিন্তু এখনো চলছে। এই দ্বন্দ্বটাকে সেটল করতে হবে। বাঙালি মুসলমান, বাঙালি আগে মুসলমান পরে। বল, এইটাই তো, ওইটাই তো ডিবেট। দ্যাটস হাউ উই লার্ন। রাইট। কিন্তু এক গোষ্ঠীর মানুষ আছে তারা হয়তো ভাবে যে মুসলমান আগে আমরা। ভাবে। হ্যাঁ, এই যে নেশন ইজ কনফিউজড আর কি। এই কনফিউজ দ্য নেশন, অ্যান্ড নেশন ডিভাইডেড। হ্যাজ টু, রাইট, ডিভাইডেড। তো দ্য নেশন হ্যাজ টু কাম টু আ পার্টিকুলার ইয়ে, যে তাতে যে হ্যাঁ দিস ইজ মাই ন্যাশনাল আইডেন্টিটি। সেই ন্যাশনাল আইডেন্টিটিটা বাংলাদেশ এখনো খুঁজে পায়নি। আমার মনে হয় এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ দি আওয়ামী লীগ অ্যান্ড দি বিএনপি অ্যান্ড দি জামাত, অলসো দ্য জামাত। আহ, উম, তো এই জিনিসগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট মাইলস্টোনস হবে যদি কিছুটা এগিয়ে নেওয়া যায়। অনেক ধন্যবাদ দাদা, আপনার সাথে কত কথা বললাম, আপনি অনেক সময় দিলেন, অনেক কিছুই জানলাম, অনেক কিছু আরেকটু আউট অফ দ্য বক্স গিয়েও ভাবতে হবে আমাদের, সেটাও বুঝলাম, যেটা আমাদের দর্শকরা আশা করি। আমি তো এটা আহ, ইউটিউবে না দিয়ে ফেসবুকে দিয়েছি, ভুল হয়ে গেছে, আমার ফেসবুক রেস্ট্রিক্টেড, বাট আমি এটা রেকর্ড করছি, এটা আমি ইউটিউবে আবার দিব। আহ, কিন্তু অনেক ভালো লাগলো দাদা। আমি আশা করি যে আপনার সাথে আমি একটু সময় সময় বিভিন্ন সিচুয়েশন নিয়ে, বাংলাদেশের সিচুয়েশন নিয়ে আপনি যদি একটু সময় দেন, তাহলে আমরা এরকম আলোচনাটা চালিয়ে যেতে পারবো, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের দর্শকদের এবং বাংলাদেশের পক্ষ থেকে। আপনি এত গভীরভাবে ভাবেন, সেটাও তো অনেক বড় ব্যাপার, যে আমাদেরকেও ভাবতে হবে আসলে। অ্যাজ এ সাংবাদিক আপনি যেই এই চোখটা দিয়ে দেখছেন বাইরে থেকে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আপনার সুস্থতা কামনা করি দাদা। আবারও কথা হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ। বন্ধুরা, আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। চলুন আমরা দেশটাকে ভালোবাসি, ঐক্যবদ্ধ হই, এবং আমরা আসলে আমাদের আম, যেই দেশটা আমরা চেয়েছি 1971-এর পর, মহান মুক্তিযুদ্ধের পরে, আজকে ডিসেম্বরে এসে আজকে আমরা যেরকম দেখছি বিজয়ের মাসে, এটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি আমাদের আত্মপরিচয় ভুলে যাই, তাহলে আমরা
কিভাবে ঐক্যবদ্ধই বা হব, সংগঠিতই বা হব, আমরা আমাদের দেশটাও কি রক্ষা করতে পারবো? আমাদের নীতি নির্ধারণ করবে বাইরের কোনো শক্তি বা অন্য কোনো খান থেকে। সেটা তো আমরা হতে দিতে পারি না। আমরা আমাদের সার্বভৌমত্ব হারাবো। চলুন আমরা ঐক্যবদ্ধ হই। আর নিজের প্রতি খেয়াল রাখবেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে। ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করি।